রক্তের তৃষ্ণা পেয়েছে মীরার, ঘুমের ঘোরে হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে আছে, এদিক ওদিক পা ছুড়াছুড়ি করছে, গলাটা শুকিয়ে আসছে মীরার, তৃষ্ণা মেটাতে বড্ড প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ চোখের সামনে ভেসে আসলো ঘুটঘুটে অন্ধকার, কেউ একজন এক গ্লাস রক্ত বাড়িয়ে দিল মীরার দিকে। মীরা গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে গিলে ফেলল। ক্ষণিকের মধ্যে তৃষ্ণাটা মিটে গেল, খুব শান্তি লাগছে মীরার, শরীরটা বেশ চাঙা লাগছে এখন। গ্লাসটা দিল কে তা দেখার জন্য সামনে তাকালো মীরা, তাকিয়ে দেখল ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মীরা হতাশ হয়ে চোখ ফেরাল। মুহূর্তেই মীরার শরীরটা ঝাঁকিয়ে উঠল, পুরো শরীর ঘেমে একাকার, ডিপ ডিপ করতে লাগল কলিজা খানা, তড়িঘড়ি করে উঠে গেল মীরা। চোখ খুলে তাকিয়ে দেখল রুদ্র ভাই বেশ নিখুঁতভাবে তাকিয়ে দেখছে মীরাকে। ভয় মীরার বুক মুচড়ে উঠল। মীরা ওড়না ঠিক করতে করতে রুদ্র ভাইকে জিজ্ঞেস করল, রুদ্র ভাই আপনি কখন এসেছেন, আমাকে ডাকেননি কেন? রুদ্র ভাই চোখের পলক ফেলে বলল, ডাকব কি করে বল, তুই তো ঘুমের মধ্যে। যে রেসলিং শুরু করেছিস, ভাবলাম বিনা পয়সায় বিনোদন না নিয়ে যাই কিভাবে, তাই আর ডাকিনি। আমি নিজের দিকে আবার একবার তাকিয়ে দেখলাম ওড়নাটা ঠিকঠাক আছে কিনা। রুদ্র ভাইয়ের কথা শুনে মনে মনে বেশ রাগ উঠল, কেন যে স্বপ্নটা দেখতে গেলাম, তাহলে তো আর উনি আমাকে এভাবে অপমানটা করবার ইস্যু খুঁজে পেত না। রুদ্র ভাই আমার মোবাইলটা হাতে নিয়ে বলল, আচ্ছা বলতো তুই এ মোবাইলটা বুকে নিয়ে শুয়েছিস কেন, এর ভেতর কি তোর প্রেমিক আছে, যাকে তোর হৃদয়ের সাথে উনাকে বেঁধে ঘুমোতে হবে, নাকি রাতে কোনো বাজে বাজে কিছু দেখিস? কথাটা বলে উনি আমার দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে লাগল। উনার কথা শুনে আমার পুরো শরীর জ্বলে উঠল, আর আমার ইচ্ছে করছিল রুদ্র ভাইয়ের সবগুলো চুল ছিঁড়ে কুকুরের লেজে লাগিয়ে দিতে। আমাদের পাশের ফ্ল্যাটটাই রুদ্র ভাইদের, ছোটবেলা থেকেই উনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির এক মায়াবী আত্মার সম্পর্ক। ছোটবেলা থেকেই রুদ্র ভাই এমন স্বভাবের, সামান্য একটু বাহানা পেলেই এটাকে ডাক ঢোল পিটিয়ে অপমান করে ছাড়ে। রুদ্র ভাইয়ের কথা শুনে আমি উনার চোখে চোখ রেখে অভিমানী স্বরে বললাম, সব মেয়েরা এক নয় রুদ্র ভাই, আপনি ভুল ভাবছেন, আমি মোটেও এমন নই। আমার ভয়ভীতি খুব, পরজীবনের প্রতি আমার খুব বিশ্বাস, আমি আল্লাহকে ভালোবাসি, যার কারণে ফেসবুকেও নিজের ছবি দেই না, কিন্তু আমার অনেক ফ্রেন্ড ওরা হরহামেশাই ছবি দেয়, জানি না তারা কেন দেয়। রুদ্র ভাই আমার কথা হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলল, হয়েছে, তোকে আর মহান সাজতেন হবে না, প্রোফাইলে ছবি দিস না হয়তো, কিন্তু ছেলেদের ইনবক্সে নিশ্চয়ই দিস। তোদের এই 24 বছরের মেয়েদেরকে আমার খুব করেই চেনা আছে, তোরা কেমন? আমি একজন সাইকোলজিস্ট, আমার কাছে তোদের বয়সী মেয়েরাই বেশি আসে, তোরা রাতে মোবাইল টিপে টিপে একজন আরেকজনের ছবি আদান প্রদান করিস, আর সকালবেলা তা ভাইরাল হয়, আর বিকেলবেলা মা বাবা আমার কাছে নিয়ে এসে হাজির হয়। কিন্তু তোরা বুঝিস না হয়তো এই ছবিগুলোই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়, হয়তো তোরা নিজের মুখের ছবি দিস, কিন্তু এই ছবিকে ছেলেরা ব্ল্যাকমেইল করে তোদেরকে নিজের বশীভূত করে, আর তোরা সইতে না পেরে হয় ডিপ্রেশন, আর নয়তো সুইসাইড করে বসিস। কিন্তু তোরা হয়তো জানিস না, মৃত্যুর পরও আরও একটা জীবন আছে, আর তা হলো পরকাল। পরকালে যখন আমাদের কঠিন বিচার হবে, তখন আল্লাহ আমাদের লজ্জাস্থান হেফাজত রাখবেন, কিন্তু তোরা কিছু মেয়ে কিছু ভুলের কারণে নিজেদেরকে হেফাজত রাখতে পারিস না। আমি রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনছি, আর গিলছি, খুব ভালো লাগছে রুদ্র ভাইয়ের কথাগুলো আজ শুনতে। রুদ্র ভাই গলাটা ভিজিয়ে আবার বলতে শুরু করল, আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু শোন একটু হলেও কাজে আসবে তোর, আর একটু মানেই অনেক কিছু। আমার চেম্বারে যে কোনো মেয়েকে নিয়ে আসলে আমি ওদের সাথে একাকী কথা বলি। একাকী কথা শুনে আমি রুদ্র ভাইয়ের দিকে চোখ বড় করে তাকালাম। কিরে এমনভাবে তাকিয়ে আছিস কেন? একাকী কথা বলি এই না যে আমি ওদের সাথে রসের আলাপ করি,
আমি ওদেরকে একটা কথাই বুঝাই, একবার ভুল হয়েছে তো কি হয়েছে, বারবার যেন না হয়, একবার ছ্যাঁকা খেলেই যে বেকা হয়ে যেতে হবে তা নয়। হতাশা আছে থাকবে, মানুষ হয়ে কেন হারবে, শুরু থেকে সব শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজ রুদ্র ভাইয়ের কথাগুলো শুনে বেপরোয়া মন যেন একটু হলেও শান্ত হয়েছে। আমি মুগ্ধ হয়ে রুদ্র ভাইকে দেখে যাচ্ছি। ইচ্ছে করছে রুদ্র ভাইকে একটু ধন্যবাদ জানাতে, কিন্তু তা দিতেও মনে ভীষণ সংকোচ হচ্ছে। তাই আর কিছু না বলে নীরব হয়েই থাকলাম। হাতটা হঠাৎ করে ওড়নায় চলে গেল। রুদ্র ভাই চেঁচিয়ে উঠল, কিরে তুই কি ভাবছিস, আমার চোখ দুটি কি সিসি ফুটেজ, তোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছি, নাকি আমাকে বারবার জানান দিচ্ছিস যে তুই একজন মেয়ে এখানে বসে আছিস? আমি অবাক হয়ে তাকালাম, এই আমি কাকে ধন্যবাদ দিতে যাচ্ছি, যে আমাকে কথায় কথায় অপমান করে ছাড়ে? ভেবেছে কি উনি আমি কি সেই ছোট মীরা আছি নাকি, আমাকে যখন তখন অপমান করবে? আমি এখন বড় মীরা, সামনের দিকে আমিও আর উনাকে ছাড়ব না। কিন্তু কি বলবো, উনাকে দেখলেই যে আমার বুকে 7 সাগরের ঢেউ উঠে, যে ঢেউয়ে চারদিক ছন্নছাড়া লাগে। উনার মায়াবী দুটি চোখ, যে চোখে আছে মাদকতা, আছে হাজারো মুগ্ধতা, সুন্দর দুটি ঠোঁট, মেঘের মতো কালো কেশ, যেন এক মায়াবী পুরুষ, যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ। মীরা মুগ্ধ নয়নে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রুদ্রকে, আর মন ভরাচ্ছে, কিন্তু মন যেন আর ব্যাকুল হতে চাইছে, এ যে বেহায়াপনা মন, যা চায় তা চাই চাই, বারণীয় জিনিস যেন আরও বেশি করে চাই। মীরা পড়ল এক মহা ঝামেলায়। বিবেক বলে চোখ ফিরিয়ে নে, আর মন বলে মন ভরিয়ে নে। মীরা বিবেকটাকেই বেছে নিল। তার কারণ হল, বিবেকহীন মানুষ পশুর সমান, পশুদেরকে যেমন আল্লাহ বিবেক দিয়ে পাঠান না, তাই তারা নিজেদেরকে সংযত রাখতে পারেন না। কথাটা মনে করতেই মীরা চোখ নিচে নামাল। রুদ্র ভাই চলে যেতে গিয়েও ফিরে এসে আবার বললেন, তোকে আম্মা আমাদের বাসায় যেতে বলেছে। আমি অবাক হয়ে তাকালাম একবার, উনার চোখে চোখ রেখে কথা বলতে গেলেই আমার যেন দম বন্ধ হয়ে আসে। নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে বললাম, কোনো ইম্পর্টেন্ট কিছু? রুদ্র ভাই দাঁতে দাঁত চেপে ধরে বলতে লাগলেন, মনে হয় তোকে পুজোর ঢালা সাজিয়ে বরণ করে নিয়ে যেতে হবে। রুদ্র ভাইয়ের কথাটা ঠিক বুকের মাঝখানটায় এসে নাড়া দিল। আমি এমন কী বা জিজ্ঞেস করলাম, এভাবে আমাকে বলতে পারল? রুদ্র ভাই ভীষণ কষ্ট পেলাম, আপনি সেই ছোটবেলা থেকেই আমাকে আঘাত করে আসছেন, কিন্তু কখনো একটুও ভাবেননি এ বুকে আছে অনেক ব্যথা যা শুধু আপনাকেই ঘিরে। আমি কখনো আপনাকে আঘাত করিনি। আপনাকে আঘাত করলে যে দ্বিগুণ আঘাত আমি নিজেই পাব, সেটা যদি আপনি বুঝতেন, তাহলে হয়তো পৃথিবীটা অন্যরকম হতো। সে যাই হোক, কথাগুলো আমি মনে মনে বললেও রুদ্র ভাইকে কিছুই বুঝতে দেইনি। নিজে নিজে ব্যথিত মন নিয়ে উনাকে বললাম, আপনি যান, আমি আসছি। রুদ্র ভাই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হনহনিয়ে চলে গেলেন। রুদ্র ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে ভাবছি, মানুষটা বড় বেশি অদ্ভুত। সামান্য একটু ছুতো খুঁজে আমাকে অপমান করবার জন্য, বুঝি না উনি কি মজা পান, আমাকে এভাবে অপদস্থ করে। রুদ্র ভাইকে দেখে কিছু সময়ের জন্য স্বপ্নটার কথা ভুলে গেলেও এখন খুব বেশি মনে পড়ছে আবারও। বদ্ধ রুমে বসে না থেকে আম্মাকে বলে রেডি হচ্ছি, হালকা একটু সাজগোজ করতে আয়নার সামনে দাঁড়ালাম, চুলগুলো ড্রায়ার দিয়ে শুকাতে পেছনের চুলগুলো সামনে নিয়ে আসলাম। হঠাৎ খালি পিঠে কারো শীতল স্পর্শে পুরো শরীরের লোম কাটা দিয়ে উঠল। মুহূর্তেই হাত থেকে ড্রায়ারটা পড়ে গেল। চুলগুলো পেছনে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনে মনে ভয়ের আশঙ্কা বাড়তে লাগল। কি হচ্ছে আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। এক মনে ভাবলাম আম্মাকে বলবো, আরেক মনে ভাবলাম না, কিছুই বলা যাবে না, পরে দেখা যাবে দুশ্চিন্তা করে করে শরীর খারাপ করে ফেলেছে।
মনের ভুল ভেবে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রুদ্র ভাইয়ের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপবার সাথে সাথে রুদ্র ভাই এসে দরজাটা খুলে দিয়ে হা হয়ে তাকিয়ে রইল। রুদ্র ভাইকে এভাবে তাকাতে দেখে মনে মনে ভীষণ লজ্জা পেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আজ হয়তো আমাকে খুব বেশি সুন্দর লাগছে, তাই হয়তো রুদ্র ভাই চোখ ফেরাতে পারছেন না। মনে মনে খুব খুব খুশি লাগছে, জানি না এই খুশিটা ঠিক কতক্ষণ স্থায়ী হবে। রুদ্র ভাই মুখ চেপে চেপে হাসতে লাগল আর বলতে লাগল, কিরে মীরা, তুই কি কোনো কমিউনিটির বিয়ে বাড়ি আসছিস আর এভাবে পেতনির মতো সেজেছিস কেন? তোকে দেখে দেখছি পেতনির রানীর নাক কান কাটা যাবে। রুদ্র ভাইয়ের কথা শুনে ইচ্ছে করছিল মাটিটা ফাঁক করে এখনই নিচে চলে যাই। বুকটা ফেটে যাচ্ছিল, মাথাটা কেমন ঝিম ঝিম করছিল, বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছিল। ইচ্ছে হচ্ছিল কাউকে জড়িয়ে ধরে কাঁদতে, কেঁদে কেঁদে নিজের এই ব্যথিত মনকে হালকা করতে। রুদ্র ভাইকে সেই ছোটবেলা থেকে চোখে চোখে রাখি আমি, এক মুহূর্ত যাকে না দেখলে আমার বুক ফেটে কান্না আসে, আর উনিই আমাকে বারবার আঘাত হানে এই হৃদয়ে। ছলো ছলো চোখে তাকিয়ে দেখি রুদ্র ভাইয়ের আম্মা এসেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে হু 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 করে কেঁদে উঠি। আন্টি পরম মমতা মাখা হাত বুলিয়ে বলতে লাগল, কিরে মামনি, এভাবে কাঁদছিস কেন? রুদ্র কি তোকে আবারও কিছু বলেছে? বল, আমাকে বল, আমি আচ্ছা করে তোর হয়ে ওকে বকে দিব। আমি চাইলেও পারবো না আন্টি রুদ্র ভাইকে বকুনি খাওয়াতে, চাইলেও পারবো না আমি উনাকে কষ্ট দিতে। আমি তো উনাকে বলতে গিয়েও বলতে পারল না মীরা। মনের কথাগুলো মনে রেখেই আন্টিকে বলল, কিছু না আন্টি, আসলে আমার একটা ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তাই কান্নাটা আর চেপে রাখতে পারিনি, তাই কেঁদে ফেললাম। আন্টি মীরার চোখের পানি মুছছে আর বলছে, দূর পাগলি মেয়ে, একদিন তো তোকেও বিয়ে দিয়ে দিতে হবে। বল, মেয়েদের কাজে হলো দুই বংশের প্রদীপ হয়ে থাকা, যেন বিয়ের পর নিজের মা বাবার মতো শ্বশুর ও শাশুড়িকে ভালোবেসে আপন করে নেওয়া, বুঝলি তো? মীরা মনে মনে বেশ খুশি হল আর মনে মনে বলল, তোমাকে সেই কবেই মা হিসেবে ভেবে রেখেছি, কত স্বপ্ন আমি সাজিয়ে রেখেছি। রুদ্র ভাইয়ের আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলছে, বাহ, আজ তো আমার মীরাকে বেশ লাগছে, কাজল কালো চোখ দুটি দিয়ে বুঝি আজ সবাইকে ব্রহ্মাণ্ড করে দিবি। আন্টির কথায় লজ্জা পেয়ে মীরা লাল হয়ে গেল। লজ্জিত চোখ নিয়ে মীরা এদিক ওদিক রুদ্রকে খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। হতাশ মন নিয়ে আন্টির দিকে তাকাল। আন্টি মীরাকে হাত ধরে টেয়ার টেনে বসাল। মীরা তো রীতিমতো স্বপ্ন দেখছে, টেবিলে হরেক রকম সুস্বাদু খাবার। মীরা মনে মনে ভাবছে হয়তো বাসায় কোনো মেহমান আসবে, তাই এত সব আয়োজন। আন্টি মীরার প্লেটে খাবার দিতে দিতে বলল, তুই ভাবছিস মেহমান এসেছে, কিন্তু না, তোকে খাওয়ানোর জন্যই এত সব আয়োজন। মীরা অবাক চোখে আন্টির দিকে তাকালে আন্টি মীরার প্লেটে কাবাব দিতে দিতে বলল, তোকে কেন জানি নিজ হাতে খাওয়াতে ইচ্ছে হলো, তাই রুদ্রকে দিয়ে তোকে ডেকে নিয়ে আসলাম। কথাটা শুনে মীরার চোখে জল এসে ছলছল করছে। মীরা বুঝতে পারে না কেন আন্টি ছোটবেলা থেকেই মীরাকে খুব খুব আদর করে, একদম নিজের মায়ের মতো করে। মীরা খেতে খেতে হঠাৎ গলায় গিয়ে আটকে যায় খাবার। আন্টি খালি গ্লাসে পানি ঢেলে মীরার সামনে বাড়িয়ে ধরল। আর মীরা গ্লাসের দিকে তাকিয়ে দেখল পানির জায়গায় লাল রক্ত, একদম টাটকা রক্ত। মীরা গ্লাসটা হাতে নিয়ে সজোরে এক আছাড় মারল। গ্লাসটা ভাঙ্গার সাথে সাথে রক্তগুলো মীরার চোখের সামনে ফ্লোরে ছড়িয়ে গেল। রক্ত দেখে মীরার কেমন যেন অস্বস্তি লাগছে, মাথাটা যেন ভীষণ ঘুরছে, মীরার কেমন কেমন অস্থির লাগছে। চোখের পলক ফেললেই যেন সব ধোঁয়াশা হয়ে যাবে, তাই মীরা এক ধ্যানেই তাকিয়ে আছে কাচের টুকরোগুলোর দিকে। মীরার এমন কাণ্ডে রুদ্রের আম্মা হতবাক বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মীরার কাছে এসে মীরার মাথায় আদর করে হাত বুলাতে বুলাতে বলল, কিরে মীরা মা, কি হয়েছে বলতো, গ্লাসটা কি নোংরা ছিল?
ভয় মীরার গলা শুকিয়ে আসছে। কি এমন রহস্য আছে? মীরা শয়নে স্বপনে জাগরণে বারবার তরতাজা রক্ত দেখতে পাচ্ছে। আন্টির কথা শুনে মীরা আন্টিকে গভীরভাবে জড়িয়ে ধরে কিছু একটা বলতে যাবে এমন সময় রুদ্রকে দেখতে পেয়ে থেমে গেল। রুদ্র ভাই বাজখাই গলায় বলে উঠল, কিরে মীরা, তুই কি দিন দিন অবুঝ হচ্ছিস আর দামড়ির মতো লম্বা হচ্ছিস? রুদ্র ভাইয়ের কথা শুনে চোখ জুড়ে কান্না চলে আসলো। ছলো ছলো চোখে উনার দিকে তাকালাম। উনি আমার চোখের ভাষা তোয়াক্কা না করে কর্কশ গলায় বলল, গ্লাসটা ভেঙেছিস কেন? গ্লাসে করে কি আম্মা তোকে তেলাপোকা খেতে দিয়েছিল? গ্লাসের কথা শুনে বুকটা মুচড়ে উঠল। মীরা গ্লাস ভাঙাটার দিকে আরও একবার তাকিয়ে দেখল, না তো এখন তো আর রক্ত দেখা যাচ্ছে না, স্বচ্ছ পানিই দেখা যাচ্ছে। তাহলে কি সব আমার মনের ভুল, নাকি কোনো স্বপ্নতে বিভোর ছিলাম আমি? আমার কোনো ওর না পেয়ে রুদ্র ভাই আমার কাছে এসে আমাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলে উঠল, তোর কি আমাকে বেকার বলে মনে হয়? শুধু তোকে নিয়েই পড়ে থাকব? আমাকে নিয়ে পড়ে থাকবেন মানে? আমি কি আপনাকে বলেছি আমাকে নিয়ে পড়ে থাকতে? রুদ্র ভাই, আপনি ঠিকই আমার পেছনে পড়ে আছেন, তা শুধু আমাকে অপমান করবার জন্য। এ পৃথিবীর মানুষগুলো সত্যি খুব অদ্ভুত, যে যাকে চায় সে তাকেই অপমান করে বেড়ায়। আমার বেলায়ও ঠিক তাই। রুদ্র ভাইয়ের এমন আচরণে আন্টি রুদ্র ভাইকে সরিয়ে সজোরে এক থাপ্পড় মারলেন। আমি হতবাক হয়ে দেখলাম রুদ্র ভাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি চেঁচিয়ে বলে উঠলেন, তুই একজন সাইকোলজিস্ট হয়ে কিভাবে পারিস সাইকোর মতো আচরণ করতে? ভুলে যাস না, এখানে তোর মা দাঁড়িয়ে আছে। আমি ভাবতেও পারছি না আমার ছেলে এতটা বেয়াদব হয়েছে। রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আমি নিস্তব্ধ। আন্টি উনাকে থাপ্পড় মেরেছে ঠিক, কিন্তু ব্যথাটা যেন আমার বুকে এসে লাগল। ব্যথায় বুকটা চিনচিন করছে। রুদ্র ভাই আমার দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি নত করে এখান থেকে চলে গেলেন। রুদ্র ভাইয়ের এ যাওয়াটা আমায় যেন ক্ষতবিক্ষত করে ফুটবল করে ছাড়ল। আমি তো চাইনি রুদ্র ভাইকে কষ্ট দিতে, আমি তো চাই আমার রুদ্র ভাই আমাকে ব্যথিত করেও সর্বক্ষণ হাসিখুশি থাকুক। আন্টি আমার কাছে এসে আমার দুখানা হাত উনার নিজের হাতে নিয়ে বলতে লাগল, কষ্ট পেয়েছিস মীরা রুদ্রের এমন আচরণে? আন্টির কথাটা বুকে এসে লাগল। রুদ্র ভাইয়ের এমন আচরণে কষ্ট আমি পাই না কখনো। আমি কষ্ট পাই ঠিক তখনই যখন আমার রুদ্র ভাই কষ্ট পায়। কান্নাটা কোনো রকম চেপে রেখে হাসি দিয়ে আন্টিকে জড়িয়ে ধরে বললাম, কি যে বলো আন্টি, কষ্ট কেন পাবো? তোমার ছেলে তো সেই ছোটবেলা থেকেই আমার পেছনে লেগে আছে, আর তুমি তো নিজের ছেলেকে চেনোই। আন্টি আমার কপালে মিষ্টি চুমু এঁকে বলল, এজন্যই তো আমি আমার মীরাকে এতটা পছন্দ করি আর এতটাই আলাদা করে ভালোবাসি। আমার মীরা হলো সবার সেরা। ভালো থাকিস মা, চল তোকে নিজ হাতে খাইয়ে দেই। ভার্সিটি থেকে আসবার সময় ভাবলাম আজ আর রিকশা নিব না, কিছুক্ষণ হাঁটব, এই ভেবে একা একা হাঁটছি। রুদ্র ভাইকে নিয়ে ভাবছি আর মুচকি মুচকি হাসছি। রুদ্র ভাইটা আসলেই একটা সাইকো, নয়তো আজ দুদিন হয়ে গেল, কিন্তু আমার সাথে লাগবার কোনো নাম নেই। আচ্ছা, উনি কি তাহলে আমার সাথে রাগ করল? না তো, উনি তো রাগ করবার পাত্র নয়। কি জানি বাপু, আল্লাহ হয়তো উনাকেই একমাত্র আজব প্রাণী হিসেবে এ দুনিয়ায় পাঠিয়েছে। যাক বাপু, আমি উনাকে নিয়ে এত চিন্তা করলে পরে উনার চেম্বারে গিয়েই হাজির হতে হবে। পরে বলবে, মীরা তুই আসলেই সেই মেয়েদের দলে যে মেয়েদের কথা আমি বলেছিলাম। তখন আমি উনার দিকে তাকাবো আর উনি আমার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসিতে ফেটে পড়বেন। আমার তখন ইচ্ছে করবে মাটি খুঁড়ে বনবাসে চলে যেতে। হঠাৎ কেউ মীরার হাত ধরল। মীরা থমকে দাঁড়াল। এমন স্পর্শ মীরা কখনো আগে পায়নি, একদম শীতল স্পর্শ। কেউ একজন ফু দিয়ে মীরার কপালের চুলগুলো উড়িয়ে দিল। মীরা চোখ বন্ধ করে মনমাতানো স্পর্শে ডুবে গেল গভীরভাবে। কেউ একজন মীরার কপালে শীতল ঠোঁট দিয়ে আলতো করে চুমু খেল। মীরা বেশ কিছুক্ষণ এভাবে চোখ বন্ধ করেছিল,
হঠাৎ চোখ খুলে সামনে তাকালো। তাকিয়ে দেখল একদম জনমানব শূন্য, কেউ নেই। এই স্পর্শে নানান রকম অনুভূতি জানান দিচ্ছে না। মীরা আর এই স্পর্শ নিয়ে কিছুই ভাবতে চায় না, তাই তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল। বাসায় এসে কারো সাথে কোনো রকম কথা না বলে লম্বা একটা হট শাওয়ার নিতে চলে গেল। বেশ কিছুক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল, কপালটা ঘষে ঘষে ধুয়ে ফেলল। মীরা চায় না অচেনা কোনো মায়ে নিজেকে জোড়াতে। শাওয়ার শেষ করে মীরা আনমনে চুল শুকোচ্ছে, জানালা দিয়ে দক্ষিণা বাতাস এসে মীরার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। মীরা চুলগুলোকে যতটা ঠিক করছে, বাতাস যেন মীরার সাথে পাল্লা দিয়ে চুলগুলোর সাথে খেলা করছে। মীরা বাতাসের তোয়াক্কা না করে অবাধ্য চুলগুলোকে বেঁধে ফেলল। হঠাৎ আয়নায় মীরার চোখ পড়ল, লাল লিপস্টিক নিজে নিজে কিছু একটা লিখছে। মীরা মনোযোগ দিয়ে আয়নাটায় তাকিয়ে থাকল। লাল লিপস্টিক দিয়ে বড় করে লিখা, ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। ভয় মীরার মাথাটা ঘুরছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন মীরার মাথায় ঢুকছে না। হঠাৎ মীরা মাথা ঘুরিয়ে পড়ে গেল। নিভু নিভু চোখে মীরা তাকিয়ে দেখল মীরার মা হাত ধরে বসে আছে, আর দুচোখ বেয়ে অশ্রুর ফোয়ারা বেয়ে পড়ছে। মায়ের চোখে পানি দেখে মীরার বুকটা কেঁপে উঠল। মায়ের সাহায্য নিয়ে মীরা উঠে বসল। মীরা মায়ের চোখের জল মুছে দিল, মাকে জড়িয়ে ধরে বলল, কেন কাঁদছ বলো? দেখো আম্মা, আমি একদম ঠিক আছি, একদম তোমার কিউট মীরা হয়েই আছি। আমি কি তোমার ইরার মতো পচা মেয়ে বলো? ইরা মীরার কথা শুনে দুষ্টুমাখা কণ্ঠে বলে উঠল, আম্মা তুমি বলো কে বেশি ভালো, তোমার ইরা না মীরা? আম্মা দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, আমার আদরের দুটো কন্যাই ভালো, কারো থেকে কেউ কম নয়। আম্মা ইরা আপুকে স্যুপ আনতে পাঠিয়ে দিল। আম্মা আমার মাথায় আলতো করে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা মীরা বলতো তুই ঠিক আছিস তো, ঠিকঠাক খাওয়া দাওয়ার করছিস তো? আমি আম্মার কথা কেড়ে নিয়ে বললাম, কি যে বলো আম্মা, না খেলে বুঝি আমি 50 কেজি। আম্মা চিন্তিত মুখ নিয়ে বলল, বুঝলাম ঠিকমতো খাওয়া দাওয়া করিস, তাহলে এভাবে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেলি কেন? আম্মার কথা শুনে বুকটা ধুক করে উঠল। কি করে বলবো তোমায় আমি? আম্মা আমি ভালো নেই, সত্যি ভালো নেই। কি সব স্বপ্ন দেখছি যা আমায় অস্থির করে তোলে। আগে স্বপ্ন দেখতাম আর এখন দেখি বাস্তবে, কিছুই যেন বুঝতে পারছি না আমি। আম্মা তোমার মেয়ের এত সব উত্তর দিবে কে বলো? জানা নেই আমার। আমি আম্মাকে চিন্তিত রাখতে চাই না, তাই মুখে হাসি ফুটিয়ে বললাম, আম্মা তোমার মেয়ের কিছুই হয়নি, হয়তো প্রেশার একটু এদিক সেদিকে, কিছুক্ষণ পর দেখবে একদম ঠিক হয়ে গেছি। আমি আম্মাকে চুমু খেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ বাতাসটা বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে, শরীরের লোমশগুলো যেন পাল্লা দিয়ে ভারী হয়ে উঠছে। এমন স্নিগ্ধ বাতাসে মনপাখি উড়ে বেড়াতে চাইছে। মীরা চোখ বন্ধ করে দুহাত তুলে বাতাসকে অনুভব করে যাচ্ছে। হঠাৎ কেউ একজন কানে কানে বলল, ডু ইউ নো, ইউ আর মাই ডার্ক ডায়মন্ড ইন মাই ওয়ার্ল্ড। মীরা চোখ খুলে দৌড়ে এসে রুমে প্রবেশ করল। মীরা বুকের মাঝখানে হাত দিয়ে দেখল হৃৎপিণ্ডটা এখনো খুব করে লাফাচ্ছে। পেছনে ফিরে মীরা যাকে দেখল, আরও যেন 100 ঝটকা অবাক হল। মীরা তাকিয়ে দেখল, রুদ্র ভাই স্যুপ হাতে দাঁড়িয়ে আছে। রুদ্র ভাই স্যুপ হাতে নিয়ে দাঁড়িয়ে, মাথায় সিল্কি চুলের সমাহার, মায়াবী দুটি চোখ যেন নীরবে কথা বলছে, গোলাপি ঠোঁট দুটো যেন উনার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রুদ্র এই সময় অবাক হওয়ারই কথা। রুদ্র ভাই কেমন করে যেন তাকাচ্ছে, আর মুচকি মুচকি হাসছে, যেন উনি আমাকে অনেক বছর পর দেখছে। রুদ্র ভাইকে কোনো কথা বলতে না দেখে আমি নিজেই বললাম, কেমন আছেন রুদ্র ভাই? রুদ্র ভাই জবাবে বললেন, তোর কি মনে হয়? আমি অবাক হয়ে বললাম, আমার কি মনে হবে? তুই হয়তো ভাবছিস তোর সাথে এতদিন দেখা না করে, কথা না বলে আমার পেটের ভাত হজম হয়নি, আমি ঘুমোতে পারিনি, তা কিন্তু মোটেও নয় বুঝলি।
বরং আমি বিন্দাস ছিলাম। আচ্ছা এখন তুই বলতো, তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? আমি চোখ তুলে রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনার কি তাই মনে হয়? আমার তো অনেক কিছুই মনে হয় তোকে, এই ধর যদি মনে হয় তুই একটা রাক্ষসী তাহলে কি তুই সত্যি সত্যি রাক্ষসী? আবার ধর তুই শাকচুন্নি, তাহলে কি তাও তুই? আবার মনে হয় তুই রাক্ষস, শাকচুন্নি দুটোই একসাথে। না, আমিও দেখছি তোর সামনে এসে পাগলের বাতাস লাগাচ্ছি, তুই তো যে কোনো একটা হবি, দুটো হবি কিভাবে? আচ্ছা তুই বলতো কোনটা তুই? ব্যথিত মন নিয়ে ছলছল চোখে রুদ্র ভাইকে দেখে যাচ্ছি, এতদিন পর দেখা হলো, কথা হচ্ছে, একটু ভালো জিজ্ঞেস করবে, ভালো ভালো কথা বলবে, একটু মায়া হবে, কিন্তু না, উনি ব্যস্ত হয়ে পড়ে আছেন, আমি রাক্ষসী নাকি শাকচুন্নি। আল্লাহ হয়তো উনার সবগুলো ইন্দ্রিয় থেকে একটা একটা তার বাঁকা করে দিয়েছেন, তাই প্রতিনিয়ত উনার কথাগুলো এমন বাঁকা বাঁকা আসে। মনে মনে একটা কথায় বারবার মনে আসছে, সত্যি যদি রাক্ষসী বা শাকচুন্নি হতাম সবার আগে আপনাকেই বশ করতাম। কিন্তু তা তো স্বপ্নেও কখনো হবে না, কারণ আমি যে রাক্ষসী বা শাকচুন্নি কিছুই না। রুদ্র ভাই চিৎকার দিয়ে বলল, কিরে তোর কাছে কি আমাকে কাজের ছেলে বলে মনে হয়? আর তুই শেহজাদি, তোর জন্য আমি স্যুপ নিয়ে বসে আছি, কখন শেহজাদি খাবে আর আমাকে ধন্য করবে? দীর্ঘশ্বাস ছেড়ে আমি বললাম, আমার কাছে কিছুই মনে হয় না। মনে মনে অনেক কিছুই মনে হয়। আপনি আমার প্রেমের শেহজাদা, ইচ্ছে তো করে আপনাকে নিয়ে কোনো এক অলৌকিক রাজ্যে হারিয়ে যেতে। কিছু মনে না হলে এই স্যুপটা মন চাইলে খেয়ে নিস, নয়তো ফেলে দিস, আমার বাপু এত সময় নেই, তোকে ছোট্ট খুকির মতো করে স্যুপ খাইয়ে দিব, এখন আমি চললাম বলে উনি চলে গেলেন। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে মীরার, তাই স্যুপটা খেয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে হঠাৎ চোখের সামনে 10-12 জন এসে হাজির হল, সবাই কালো হুডি পরা, মুখ ঢাকা দেওয়া। কালো হুডি পরা লোকগুলোকে বেশ অদ্ভুত লাগছে, সবাই বেশ লম্বা, পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা দেওয়া, সবাই পুরুষ নাকি মহিলা কোনো কিছু বুঝবার উপায় নেই মীরার। সবাই আস্তে করে মীরার দিকে এগিয়ে আসছে, সবাই যত এগুচ্ছে মীরা তত পিছোচ্ছে, পিছতে পিছতে মীরা একদম দেয়ালের সাথে লেগে গেল। হঠাৎ মীরার ঘুমটা ভেঙে গেল, পুরো শরীর ঘেমে একদম একাকার। স্বপ্নগুলো মীরার কাছে আজকাল যেন অভ্যাসে পরিণত হচ্ছে। মীরা স্বপ্নটার কথা মনে করে চিন্তা করল, রুদ্র ভাইয়ের কথাটাই কি ঠিক হয়ে যাচ্ছে? আমি কি সত্যি তাহলে পাগল হয়ে যাচ্ছি? রুদ্র ভাইয়ের সাথে কি এ নিয়ে কথা বলবো? না, উনি হয়তো আমার কথাগুলো নিয়ে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে, নয়তো আমাকে ফের অপমান করে ছাড়বে। উনার কাছে এসব অপমান পাওয়ার চেয়ে এসব স্বপ্ন দেখা অনেক ভালো। দরকার হলে এসব ভূতপেতনির সাথে বসবাস করা শুরু করব, তবুও উনাকে জানিয়ে হাসির পাত্রী হতে চাই না। মীরা আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে মায়ের কাছে চলে গেল। মীরার আম্মা মীরার হাতে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, আমার মীরাকে তো আজ বেশ লাগছে, কারো নজর যেন না লাগে। মীরা মনে মনে বলল, যার নজরে পড়তে চাই সে যে ফিরেও তাকায় না আম্মা। ইরা কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো, মীরাকে জড়িয়ে ধরে বলতে লাগল, আমি মীরাকে ঠিক নজর লাগাবো, তার কারণ হল মীরা আমার ছোট, তবুও সবাই মীরাকেই ভালোবাসে, আমাকে কেউ বাসে না। ইরার আম্মা ইরার কান মুচড়ে ধরল, কি তুই আমার মেয়ের দিকে নজর লাগাবি? সাহস তো তোর কম নয়। ইরা আহ বলে চিৎকার দিয়ে বলল, আম্মা লাগছে, কিন্তু আমি ভুলটা কোথায় বললাম বলো? তুমি, বাবা, রুদ্র ভাইয়ের আম্মা ওকে বেশি আদর করে। শুধু রুদ্র ভাই। ইরা বাকি কথাটা পুরোপুরিভাবে আর প্রকাশ করেনি। মীরা ইরার কথা ঠিক বুঝতে পেরে ছলছল চোখে ইরার দিকে তাকাল। মীরা কথা কাটানোর জন্য ইরাকে বলল, ইরা আপু, তোমার ফাইনাল এক্সাম কবে? ইরা রিল্যাক্স মুডে বলল, তা জানায়নি এখনো, তবে যেদিন হোক কোনো সমস্যা নেই,
কারণ হলো আমি ওভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি। মীরা রুম অন্ধকার করে বসে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মীরার ইচ্ছে করছে কারো বুক জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। হঠাৎ কেউ শীতল হাতে মীরার চোখগুলো মুছিয়ে দিয়ে আলতো করে কপালে চুমু খেল। শীতল হাতের স্পর্শ পেয়ে মীরা নিজেকে আর ধরে রাখতে পারেনি, মুক্ত মনে সিক্ত হয়ে অজানা লোককে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মীরার হৃদয় অজানা এক ভালো লাগা কাজ করছে। মীরা লোকটিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। একটুখানি ফাঁকা নেই, যেখানে জড়িয়ে আছে দুটি হৃদয় এক মনে। অচেনা লোকের শীতল নিঃশ্বাসে মীরার হাত পা যেন কাঁপছে, শীতল স্পর্শগুলো ঘাড়ে এসে মীরার বুকে গিয়ে উত্তাপ ছড়াচ্ছে। মীরা অজানা লোকের জ্যাকেটটা খামচে ধরে রেখেছে আরও শক্ত করে। মায়াবী স্বরে কেউ ডাবল কণ্ঠে বলে উঠল, ইউ আর মাই ডার্ক ডায়মন্ড, ডু ইউ নো ইউ আর মাই কুইন, ডু ইউ নো ইউ আর মাই হার্ট। কথাগুলো মীরা শুনছে আর খুব গভীর মায় জড়িয়ে যাচ্ছে। কণ্ঠটা প্রতিধ্বনি হওয়াতে মীরা চিনতে পারছে না। কণ্ঠটায় আছে এক অদ্ভুত মাদকতা, যে মাদকতায় মন প্রাণ উচ্ছ্বসিত উল্লাসে জুড়িয়ে যায়। হঠাৎ কথাগুলো মস্তিষ্কে গিয়ে ধাক্কা দিল। মীরা দূরে সরে দাঁড়াল। কাঁপা কাঁপা কণ্ঠে মীরা বলে উঠল, কে আপনি? কেন এসেছেন? বারবার কেন আমায় মায়াজালে ঝরাচ্ছেন? মীরার কথা শুনে শীতল মানব ঘর কাঁপিয়ে হাসতে লাগল। হাসির শব্দে পুরো ঘর যেন নেড়েচেড়ে উঠল। কি বলছো মীরা, তুমি কি আমায় চিনতে পারছ না? না চিনতে চাইছ না? মীরা ভয়ে ভয়ে বলল, কে আপনি? সত্যি আমি চিনতে পারছি না, আর চিনতেও চাইছি না। আমার কাছে আপনাকে সম্পূর্ণ অচেনা লাগছে। আমি কে তোমায় আমি কিছুই বলবো না এখন। সময় হলে তুমি আমায় ঠিক খুঁজে নিবে। মীরা অন্ধকারে শীতল মানবকে দেখার চেষ্টা করছে। বাহিরের চাঁদের আলোতে আবছা আলোয়তে এক কালো ছায়ার মতো দেখাচ্ছে। মীরার বুক ধুকপুক করছে, অজানা ভয় এসে বাসা বেঁধেছে। ভয় পাচ্ছ কুইন? তুমি ভয় পাচ্ছ তাও আমার কুইন? হা 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 হা। মীরা তুমি নিজেও নিজেকে চেনো না, তুমি কে? মীরা অবাক চোখে ছায়া মানবকে বলল, কি বলছেন আপনি? আমি কে মানে কি বুঝাতে চাইছেন? ছায়া মানব মীরার হাত দুটি নিজের কাঁধে রেখে মীরার উষ্ণ ললাটে নিজের শীতল ললাট ছুঁয়ে দিল। একে অপরের উষ্ণতা পেয়ে অজানা এক ভুবনে হারিয়ে গেল। ছায়া মানব মীরার কানে কানে বলল, আগে তোমার 25 বছর পূর্ণ হোক, আর তো কিছুদিন বাকি, সব অজানা রহস্য জেনে যাবে তুমি। কে তুমি, আর কে আমি? তার আগে একটা কাজ করে রাখি, তোমাকে নিজের ভালোবাসায় জড়িয়ে রাখলাম বলে মীরার ঘাড়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। মীরা আহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। ছায়া মানব মীরার কপালে ভেজা চুমু খেয়ে বলল, খুব শীঘ্রই তোমাকে আমি নিজের করে নিব। তোমার আহ বলে চিৎকার দেয়াটা আমার বুকে এসে লাগল, কিন্তু কি করব বলো? কামড়টা যে খুব জরুরি ছিল, নয়তো ওরা তোমায় ঠিক পেয়ে যাবে। ওরা যে তোমার ঠিকানা পেয়ে গেছে। ওরা যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, খুব করে চাইছে, যা আমি কখনো হতে দিব না। তুমি যে আমার ডার্ক ডায়মন্ড। ছায়া মানবটি যাওয়ার আগে আবারও মীরার হাতে আদর মাখা উষ্ণ চুম্বনে ভরিয়ে দিল। নিভু নিভু চোখে মীরা চোখ মেলে তাকানোর চেষ্টা করছে। সকাল হয়েছে, আলো দেখেই স্পর্শ বোঝা যাচ্ছে। ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছে মীরা। মীরা ঘাড়ে হাত দিয়ে দেখল কি যেন শুকিয়ে শক্ত হয়ে লেগে আছে। মীরা আস্তে করে ক্লান্ত শরীর নিয়ে আয়নার সামনে গিয়ে বসল। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগল। এ কয়েকদিনে নিজের চেহারার কি যে বেহাল দশা হয়েছে তা একবারও দেখেনি মীরা। হঠাৎ ঘাড়ে কোনো কিছুর চিহ্ন দেখে আঁতকে উঠল। ঘাড় একদম ফলে আছে, গোলাকারভাবে কেউ কামড় বসিয়ে দিয়েছে। রক্তগুলো শুকিয়ে গেছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা যে বিষাক্ত দাঁতের দাগ। হঠাৎ মীরার মনে আবছা আবছা কিছু মনে পড়তে লাগল। কোনো এক ছায়া মানব এসেছিল কাল রাতে, বাকিটা মীরার কিছুই মনে নেই। মীরা মাথাটা চেপে ধরে মনে করবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না।
মীরা এটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আবার মনে হলো স্বপ্ন হলে তো এই কামড়ের দাগটা থাকতো না। ভয় মীরার গলা শুকিয়ে আসছে। মীরা মনে মনে ভাবছে এবার কি সত্যি তাহলে রুদ্র ভাইয়ের চেম্বারে যেতে হবে। মীরা ভাবছে আর ঘামছে। মীরার কথাগুলো পৃথিবীর সবাই বিশ্বাস করলেও রুদ্র ভাই যে করবে না, মীরা ঠিক করেই জানে। আমি পাগল না হলেও রুদ্র ভাই ঠিক আমাকে পাগলের আখ্যা দিয়ে ছাড়বে। এদিকে ভয় ভয় মীরা ভেতরে ভেতরে পড়ে যাচ্ছে। এদিকে কেউ একজন মীরাকে পেতে খুব করে কালো জাদুর আয়োজন করছে। একটা পুতুলকে অনেকগুলো লাল সুতো বেঁধে একটা গাছের ডালের সাথে বেঁধে ফেলল, যাতে মীরা আস্তে আস্তে তার বশীভূত হয়ে যায়। তারপর অনেকগুলো কঙ্কালের মাথায় লাল সিঁদুর পরিয়ে তাদের পুজো শুরু করল। লাল কাপড় পরিহিত কিছু লোক এসে লোকটাকে বলল, হুজুর আপনার মীরার খোঁজ পেয়েছি। লোকটা হাত কেটে আগুনের মধ্যে রক্তগুলো দিয়ে দিল। লাল পোশাক পরিহিত লোকগুলোকে চলে যেতে বলে নিজে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। মীরা বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে এটাই ঠিক করল সে রুদ্র ভাইয়ের চেম্বারে যাবে আজ এবং এখনই, এবং এটাও ভেবে নিল রুদ্র ভাইকে সবটা খুলে বলবে। রুদ্র ভাই নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে আশাতীত কোনো মন্তব্য জানাবেন। মীরার মনটা এতক্ষণ বেশ খারাপ ছিল, কিন্তু রুদ্র ভাইকে বিষয়টা জানিয়ে কোনো একটা সমাধান পাবে ভেবে বেশ ভালো লাগছে। মীরা চট করে ফ্রেশ হয়ে বাসন্তী রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরে নিল। নিজেকে আয়নায় দেখতে লাগল, চোখে মোটা করে কাজল রেখা টানল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চুলগুলো হাত খোপা করে সাজটা পরিপূর্ণ করল। নিজের কাছে আজ নিজেকে কেমন বউ বউ লাগছে। আয়নার সামনে থেকে সরবার আগে কামড়ের দাগটা আরও একবার গভীর চোখে পর্যবেক্ষণ করল। কামড়টা একদম কালচে লাল হয়ে আছে। মীরা দাগটা কাপড় দিয়ে ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আঁচলটাকে ঘাড়ের উপর এমনভাবে জড়িয়ে নিল যাতে দাগটা দেখা না যায়। বাসা থেকে বের হওয়ার সময়ে মীরার আম্মাকে বলে গিয়েছে বান্ধবী তুলির বাসায় যাচ্ছে। ইরা কিন্তু মীরার কথা খুব একটা বিশ্বাস করেনি, খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছুই জিজ্ঞেস করেছিল, কিন্তু মীরাও হেরে যাওয়ার পাত্রী নয়। মীরাও ইরাকে যথেষ্ট যুক্তি দেখিয়ে বের হল। বাহিরে প্রচণ্ড রোদের তেজ। আজকের রোদটা মীরার কাছে অন্যরকম লাগছে, যেন গা একদম পুড়ে যাচ্ছে। রোদের জায়গাটা বহু কষ্টে হেঁটে গাছের ছায়ায় এসে দাঁড়াল। চারদিকে তাকিয়ে দেখল রাস্তাটা আজ একদম নিস্তব্ধ, একজন লোক কেউ দেখতে পাচ্ছে না। দূর থেকে কেউ একজন মীরাকে চোখে চোখে রাখছে আর পৈশাচিক হাসি হাসছে। চারদিকে তাকিয়ে মীরা একটা রিকশা খুঁজে পেল। দাম কষাকষি না করে মীরা রিকশায় করে রুদ্রের হসপিটালে এসে নামল। বুকটা কেমন যেন ধুকপুক করছে মীরার। মাত্রই তো হসপিটালের সামনে এসেছে, আর রুদ্র ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে না জানি কি হয় মীরা ভেবে পাচ্ছে না। ধুকপুক বুক নিয়ে ক্যাবিনের সামনে এসে দাঁড়াল। পিয়নকে ডেকে রুদ্রের কাছে মীরার কথা জানাতে বলল। মিনিট 5 পর পিয়ন এসে জানালো 5 মিনিট অপেক্ষা করতে হবে, রুদ্র কাজে ব্যস্ত। মীরা চাপা কষ্ট নিয়ে পিয়নকে জিজ্ঞেস করল, তুমি কি আমার নামটা জানাওনি তোমার স্যারকে? পিয়ন মাথাটা নিচু করে জবাব দিল, আপা স্যার বলেছে মীরা লীরা যেই আসক 5 মিনিটের আগে যেন আমার ক্যাবিনে না ঢুকে। মীরা পিয়নের কথা শুনে লজ্জিত মনে একটা দীর্ঘশ্বাস ফেলে পিয়নকে যেতে বলল, মনে মনে খুব কষ্ট পেল। তবুও নিজের দুর্দিন ভেবে উড়িয়ে দিল। মীরা ঘড়ির কাঁটা রদিকে তাকিয়ে আছে, কখন 5 মিনিট হবে। আজ ঘড়ির কাঁটাটাও যেন ঘুরছে না। মনে মনে এটাই মনে হল মীরার, যেমন রুদ্র ভাই তেমন তার ঘড়ি। 5 মিনিট পর পিয়ন এসে মীরাকে বলল, আপা এবার আপনি যেতে পারেন, স্যার এখন ফ্রি আছেন। পিয়নের কথা শুনে মীরা মিষ্টি হাসি ফুটিয়ে রুদ্রের ক্যাবিনে ঢুকল। মীরা ক্যাবিনে ঢুকে দেখল রুদ্র ল্যাপটপে বসে কাজ করছে। এমন মনোযোগ দিয়ে কাজ করছে রুমে কেউ যে প্রবেশ করেছে যেন রুদ্র তা দেখেইনি। মীরা রুদ্রের দিকে এক নজর তাকিয়ে দেখল
রুদ্র শুভ্র শার্ট, তার উপর ব্লু ব্লেজার পরে, চুলগুলো স্পাইক করে এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। মীরার দিকে না তাকিয়ে ল্যাপটপে চোখ রেখে মীরাকে বসতে বলল। মীরাও বাধ্য মেয়ের মতো বসে পড়ল। রুদ্র ল্যাপটপে চোখ রেখেই বলল, কেন এসেছিস? মীরা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিল, কাজে। রুদ্র চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপটা বন্ধ করে মীরার দিকে তাকাল। মীরার দিকে গভীর মনোযোগ দিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, কাজ মানে? তোর কাছে কি আমাকে শুধু কাজের লোকই মনে হয়, আর তুই মহারানীর মতো হুকুল চালবি? তুই কি ভুলে যাচ্ছিস আমি একজন ডক্টর? আমার অনেক ব্যস্ততা ফেলে তোর অকাজগুলো করবার জন্য চাকর হয়ে তোর পেছনে পেছনে ঘুরব? রুদ্রের কথা শুনে মীরা বাকরুদ্ধ। মীরা কিছুতেই কিছু বুঝতে পারছে না, রুদ্র ভাই সবসময় আমার কথাগুলো এমন নেগেটিভ মাইন্ডে নেয় কেন? মীরার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, ইচ্ছে হচ্ছে এখনই ছোটে চলে যেতে। রুদ্র দাঁত কটমট করে মীরাকে ডেকে উঠল, তুই শাড়ি পরে সাজগোজ করে আমার চেম্বারে পেতনি সেজে এসেছিস পেশেন্টগুলোকে ভয় পাওয়াতে? হায় আল্লাহ, আমি তো তোকে একটা গাধি ভাবতাম, এখন তো দেখছি তুই পুরস্কৃত গাধির উপাধি পেয়ে বসে আছিস। মীরা কোনো রকম চোখের জল আটকে রুদ্রের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নিল, যেন মীরার দম আটকে আসছে। নিঃশ্বাসটা নিয়ে দমটা ঠিক করল। মীরা আসবার সময় আগেই ভেবে রেখেছে, রুদ্র ভাই আজ যতই অপমান করুক তবুও সব আজ জানিয়ে যাবেই। মীরা আর কথা না বাড়িয়ে ডিরেক্ট বলে দিল, আপনি বিশ্বাস করেন আর না করেন, প্রতিরাতে আমার সাথে কোনো এক অদৃশ্য অবয়ব দেখা করতে আসে। কথা শুনে রুদ্র মীরার দিকে নীরব হয়ে তাকিয়ে আছে, চোখের পলক যেন ফেলছে না। মীরা মনে মনে বেশ খুশি হল এটা ভেবে, রুদ্র ভাই এই প্রথম মীরার কোনো কথা বিশ্বাস করেছে ও বেশ মনোযোগ দিয়ে শুনেছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাল। তুই আমাকে বলছিস সেগুলো বিশ্বাস করতে? আমি কি ছোট বাচ্চা যে এসব কল্পকাহিনীর দেশে হারিয়ে যাব? এগুলো কি কখনো হয় এই আপডেট যুগে? কয়েকদিন পর বাচ্চা নিয়ে এসে বলবি, রুদ্র ভাই দেখেন আমার বাচ্চা, আমার আর অদৃশ্য অবয়বের বাচ্চা। তুই তখন এগুলোও বিশ্বাস করাতে আসবি? দেখা যাবে একসময় আমি পাগল হয়ে রাস্তায় নেমে গেছি। রুদ্র ভাইয়ের কথাগুলো শুনে ভীষণ কষ্ট হচ্ছে, চোখে জল এসে ভিড়ে যাচ্ছে। একটা কথার বিনিময়ে রুদ্র ভাই অনেকগুলো কথা শুনিয়ে দিল। মীরা মনে মনে বলল, আমার কোনো কথা বিশ্বাস করে আপনাকে পাগল হতে হবে না রুদ্র ভাই, আপনি ভালো থাকেন সেটাই আমি চাই, সবসময়ই চাই। মীরা রুদ্রের দিকে ছলনাময়ী হাসি ফুটিয়ে বলল, আসি, বাসায় কাজ আছে। মুখে হাসি ফুটালেও ভেতরে ভেতরে ঠিক পুড়ে যাচ্ছে মীরা, বুক ফেটে কান্না আসছে। মন খুলে বলতে ইচ্ছে করছে মীরার, রুদ্র ভাই এমনটা আপনি করতে পারেন না। আমি যে চাই, খুব করে চাই আপনাকে আমার পাশে পেতে, আমার উত্তপ্ত হৃদয়ের শীতল পরশরূপে স্পর্শ করতে, কিন্তু আপনি আমাকে প্রতিনিয়ত লাঞ্ছনা আর অবজ্ঞা করা ছাড়া ক্ষান্ত হচ্ছেন না। রুদ্র মীরার দিক থেকে চোখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। মীরা বুক ফাটা আর্তনাদ নিয়ে রুদ্রের দিকে এক নজর তাকিয়ে দু ফোঁটা চোখের জল মুছে ক্যাবিন থেকে বের হয়ে গেল। রুদ্রের দেওয়া ব্যথায় আজ ভিতরটা বড্ড পুড়ে যাচ্ছে, দুচোখ যেন মিছেমিছি বাহানা খুঁজে চোখের জলের স্রোত বয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। মীরার শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। হৃদয়টা আজ প্রিয় মানুষটা ক্ষতবিক্ষত করে ফুটবল করে দিয়েছে। মীরা মাঝরাস্তা দিয়ে বেখেয়ালি মনে হেঁটে যাচ্ছে, কোথায় কিভাবে যাচ্ছে কিছুই খেয়াল করছে না। অভিমানী মনে আজ সব এলোমেলো লাগছে, পৃথিবীটাকে আজ বিষাদময় মনে হচ্ছে। মীরা চোখের জল মুছছে আর রুদ্রের হেয়ালিপোনা মনে করছে। হঠাৎ তীব্র বেগে একটা গাড়ি এসে মীরার সামনে সজোরে থেমে গেল। মীরার এবার হুঁশ হল। ভয় মীরা চোখ বন্ধ করে ফেলল। কেউ বিকট শব্দে বলে উঠল, হেই ম্যাম, আর ইউ ক্রেজি? রাস্তায় হাঁটার সময় কি চোখ ব্যাগে রেখে হাঁটেন?
কথা শুনে মীরা চোখ বড় বড় করে তাকালো। তাকিয়ে দেখল ব্ল্যাক ব্লেজার, মায়াবী চোখ বিশিষ্ট কেউ একজন ব্ল্যাক গাড়ির সাথে ঠেসে দাঁড়িয়ে আছে। মীরাকে কিছু বলতে না দেখে ছেলেটা নিজ থেকেই বলল, মাই নেম ইজ ক্যাবিন ক্রুজ, আমার দেশ ইংল্যান্ডে, এই দেশে আমি প্রায়ই আসি, এদেশে আমি মেহমান বলতে পারেন। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে এলোমেলো ভাবে চলতে দেখে খুব রাগ মাথায় চেপে বসল। মীরা ছেলেটার কথা স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এই ছেলে বাংলা কথা কিভাবে এতটা ক্লিয়ার করে বলতে পারছে। ছেলেটা মীরার কৌতূহল চোখের চাহনি দেখে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, বাংলাদেশে আমার রিলেটিভ আছে, ওদের থেকেই আমার বাংলা শেখা। ক্রুজের কথা শুনে মীরার কৌতূহলটা একটু কমেছে। ক্রুজ ছেলেটা মীরাকে বলল, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। মীরাও আর না করেনি, ক্রুজকে বাসার অ্যাড্রেস বলে দিল। কিছুক্ষণের মধ্যে ক্রুজ মীরার বাসার সামনে এসে গাড়ি থামাল। মীরা ধন্যবাদ দিতে গেলে ক্রুজ পকেটে হাত ঢুকিয়ে একটা কার্ড এগিয়ে দিল। মীরাও কোনো দিক বিবেচনা না করে কার্ডটি নিজের ব্যাগে পুরে নিল। মীরা বিদায় জানিয়ে বাসায় চলে আসল। ক্রুজ মীরার ফ্ল্যাটের দিকে তাকিয়ে রহস্যময় হাসি ফুটিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মীরা বাসায় এসে কারো সাথে আর একটা কথাও বলেনি, সোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে ফেলল। রুদ্র ভাইয়ের দেওয়া কষ্টে ভেতরটা নির্বিঘ্নে জ্বলে যাচ্ছে মীরার। কষ্টগুলোর কথা মনে করে চোখের জল ফেলতে ফেলতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে কেউ এসে মীরার গলা চেপে ধরেছে, মীরার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না মীরা। মীরা হাত দিয়ে খামচাচ্ছে, তবুও ছাড়ছে না। হঠাৎ কিছু একটা বিকট শব্দে হুঙ্কার ছেড়ে জিহ্বা বের করে লালা ফেলছে। হিংস্রতায় মীরার গলায় নখ বসিয়ে দিয়ে রক্তাক্ত করে ফেলল। বহুকষ্টে মীরা চোখ খুলে তাকালো, তাকিয়ে দেখল কুকুরের মতো কিছু একটা লাল লাল চোখে মীরার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে। ভয় মীরা চোখ বন্ধ করে ফেলল, ঠিক তখনই এটা পালিয়ে গেল। ভয় ভয় মীরা চোখ খুলে তাকাল। মীরা বুকে হাত দিয়ে দেখল হৃৎপিণ্ডটা ডিপ ডিপ করছে। মীরা কি দেখল কিছুই বুঝতে পারছে না। দেখতে অনেকটা কুকুরের মতো, লাল লাল চোখ দুটি দেখতে অনেক ভয়ঙ্কর, পায়ে ধারালো নখ বিশিষ্ট। নখের কথা মনে পড়ে মীরা আয়নার সামনে গিয়ে দাঁড়াল, যা দেখল ভয়ে আঁতকে উঠল। এখনো তাজা রক্ত গড়গড়িয়ে পড়ছে মীরার গলা থেকে, মীরার পুরো জামায় রক্ত লেগে আছে। রক্ত দেখে মীরা ভয় না পেয়ে অদ্ভুত এক নেশা ভরা চাহনিতে তাকিয়ে আছে রক্তের দিকে। রক্ত দেখে মীরার যেন তৃষ্ণা পেয়েছে। ড্রেসিং টেবিলের উপর রাখা পানি থেকে এক গ্লাস পানি ঢেলে তাড়াতাড়ি পান করল মীরা। পানি খাওয়ার সাথে সাথে গলার রক্তের চাপ একটু কমে গেছে মীরার। মীরা রক্তের দিকে খুব বেশি আর তাকায়নি, তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে ফেলল। মীরা বারান্দার চেয়ারখানায় হেলান দিয়ে ভাবতে লাগল হিংস্র প্রাণীটার কথা। প্রাণীটা মীরাকে খুব হিংস্রভাবে চেপে ধরল কেন, আর এটা রুমে প্রবেশই বা করল কিভাবে, আর চোখগুলো এমন ভয়ার্ত কেন? প্রাণীটার কথা মনে হলেই মীরার শরীরের লোমশ কাটা দিয়ে ওঠে। মীরার বয়স যতটা 25 বছরে ধাবিত হচ্ছে, এসব ঝামেলা ততটা বেড়ে যাচ্ছে, যা এখন নিত্য নৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে, যা হরহামেশাই ঘটে যাচ্ছে মীরার সাথে। মীরা মনকে কোনোরকম শক্ত করে মায়ের কাছে গেল। গিয়ে মাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখল। মীরার আম্মা অবাক হয়ে মেয়ের কাণ্ডকারখানা দেখছে। মীরার মাথায় আদর মাখা হাত বুলাতে বুলাতে বলল, কিরে মা, তোর কি মন খারাপ? মায়ের কথা শুনে মীরা নড়েচড়ে বসল। মীরা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আচ্ছা আম্মা, বলো তো, যদি কখনো দূরে চলে যাই আমাকে ভুলে যাবে না তো? আমাকে ফেলে থাকতে পারবে তো? মীরার আম্মা অবাক হয়ে মেয়ের কথা শুনছে, আর আড়ালে দুচোখের জল মুছছে। মীরার আম্মা যে কাঁদছে মীরা তা খেয়াল করেনি। মীরার মা নিজেকে আর ধরে রাখতে পারেনি,
হাউমাউ করে মীরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মীরা মোটেই এর জন্য প্রস্তুত ছিলেন না। মীরা মায়ের চোখের জল মুছে দিচ্ছে আর বলছে, আম্মা তুমি কাঁদছ? সরি আম্মা, আমি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস নিবে ব্যাপারখানা। মীরার আম্মা নিজেকে সামলে মীরার গালে আলতো করে হাত রেখে বলল, তুই কথা দে। মীরা অবাক হয়ে আম্মার হাতে হাত রাখল। আম্মা মীরার হাত শক্ত করে চেপে ধরল, বলল, তুই যেখানে যা সেই আম্মাকে কখনো ভুলবি না। মীরা ছলছল চোখে আম্মার দিকে তাকাল। মীরা আজ আম্মার কথা কিছুই বুঝতে পারছে না। আম্মা আজ যা বলছে মীরার কাছে সব যেন ধোঁয়াশা লাগছে। কিরে, তুই তাহলে এই আম্মাকে ভুলে যাবি? মীরা আম্মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে আর বুক ফাটা আর্তনাদ নিয়ে বলছে, কি বলছো আম্মা, আমি তোমাকে কিভাবে ভুলব? তুমি যে আমার প্রাণ, এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার আর বাবার মেয়ে হয়েই থাকব, এবার যত দূরেই থাকি না কেন। আম্মা মীরার কপালে গভীরভাবে অনেকগুলো চুমু খেয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার, এজন্যই তো তোকে আমি ইরা থেকেও বেশি ভালোবাসি। ছোটবেলা থেকেই তুই অনেক লক্ষ্মী মেয়ে ছিলি, খুবই শান্ত ছিলি, অন্য বাচ্চাদের থেকে তুই অনেক আলাদা ছিলি, ছোটবেলা থেকেই তোর চোখগুলো ছিল বাদামি রঙের। মীরা অবাক হয়ে আজ মায়ের কথাগুলো শুনছে আর মনের গভীরে নিয়ে গাচ্ছে। আম্মা মীরার গাল টেনে দিয়ে বলল, আর তুই ছিলি তোর বাবার প্রিয় কণা, যেই নাম নিয়া ভূত হাজির হওয়া। আম্মা ও মীরা পেছনে ফিরে তাকিয়ে দেখল মীরার বাবা এসেছে। মীরা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মীরার বাবা মীরাকে কপালে চুমু খেয়ে বলল, এতক্ষণ মামেয়ে কি নিয়ে কথা হচ্ছিল? মীরা আম্মার দিকে তাকালে আম্মা চোখ দিয়ে মীরাকে কিছু একটা বলতে নিষেধ করল। মীরাও বাবাকে এ নিয়ে আর কোনো কথা বলেনি। মীরা আজ অনেকদিন পর রুদ্রের ফ্ল্যাটে গেল। মীরার জানা মতো এ সময় রুদ্র বাসায় থাকে না, তাই ভাবল আন্টির সাথে একটু দেখা করে আসি, অনেকদিন হলো আন্টির সাথে দেখা হয় না। মীরা চারদিক তাকিয়ে কিচেনে গিয়ে আন্টিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আন্টি পেছনে না তাকিয়েই বুঝতে পারল মীরা এসেছে। আন্টি মীরা বলে ডেকে উঠল। আন্টি তুমি কিভাবে বুঝলে আমি এসেছি? কি যে বলিস মা, মায়েরা না দেখেও সবকিছু বুঝতে পারে। এখন বল, এতদিন পর এই আন্টিটার কথা মনে পড়ল বুঝি? মীরা মনে মনে বলল, মনে তো খুব পড়ে, কিন্তু একজনের কথা মনে করলেই যে আর আসতে চায় না এ মন, বেপরোয়া মন, তবুও বারবার ওকে নিয়ে ভাবতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। মীরা মুখে হাসি ফুটিয়ে বলল, আন্টি খুব ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, কিন্তু বিশ্বাস করো মনে যে তুমি সারাক্ষণ ঘুরে ফিরে বেড়াও। আন্টি মীরার গালে আলতো করে হাত রেখে বলল, তুই তো আমার পাগলি। বলে বাকিটা না বলে থেমে গেল। আন্টি কথা ঘুরানোর জন্য বলল, মীরা একটা কাজ করতে পারবি? নে ধর, এই ফ্লাক্সে তুলসী পাতার গরম জল রাখা আছে, তুই এটা নিয়ে রুদ্রের রুমে দিয়ে আয়। মীরা ঢোক গিলে আন্টির দিকে তাকাল। আন্টি কিছু একটা বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, আমার দুষ্টু ছেলে এখনো বাসায় ফিরেনি। তাছাড়া তুই তো জানিসই ও এই সময় বাসায় থাকে না। মীরা ফ্লাক্সটা হাতে নিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্রের রুমের দিকে রওনা দিল। রুদ্র নেই জেনেও মীরার হাত পা কেমন শিথিল হয়ে আসছে, হসপিটালের কথাগুলো মনে করলে দুচোখ অশ্রুজলে ঝাপসা হয়ে আসে। অসাবধানতায় ফ্লাক্সটা পড়ে যেতে লাগলে মীরা চট করে ধরে ফেলে। মীরা আর কিছু না ভেবে ভয়ে ভয়ে রুদ্রের রুমে উকি মেরে দেখল রুদ্র আছে কিনা। মীরা দেখতে পেল রুম একদম পরিপাটি, তার মানে রুদ্র সত্যিই আসেনি। মীরা ফ্লাক্সটা রেখে পেছনে ঘুরে তাকিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে ফেলল। মীরা চোখ খুলে তাকিয়ে যাকে দেখল কলিজাটা মূর্ছা গেল। রুদ্র ভাই দাঁড়িয়ে, কিন্তু কিভাবে, উনি তো এই সময় বাসায় থাকেন না। মীরা অবাক হয়ে বলল, আপনি? রুদ্র ভাই ভেজা চুলগুলো মুছতে মুছতে বলল, কেন, তুই কি অন্য কাউকে আশা করছিলি? মীরার মাথায় রাগ উঠে গেল, তবুও নিজেকে শান্ত রেখে বলল, তা নয়, আপনি তো এই সময় বাসায় থাকেন না। আমার বাসা, আমি যখন খুশি আসব।
কথাটা বলে মীরার কাছে খুব কাছে এগিয়ে আসল। মীরা রুদ্রের দিকে তাকিয়ে দেখল রুদ্রের চুল থেকে পানির ফোঁটাগুলো কপালে এসে গড়িয়ে পড়ছে, সামনের চুলগুলো কপাল ছুঁয়ে আছে, তা দেখে মীরার হৃদয় বিক্ষিপ্ততায় বিক্ষুব্ধ হতে লাগল। রুদ্রের চোখে আজ এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। রুদ্রের গরম নিঃশ্বাস মীরার বুকে এসে উতালপাতাল করে দিচ্ছে। রুদ্রের এত কাছে আসাটা মীরার যেন সহ্য হচ্ছে না, দম আটকে আসছে। মীরার মন বড্ড বেহায়াপনায় চাইছে রুদ্র ভাইকে একটি বার জড়িয়ে ধরতে, মীরার বুকের জমানো সব কষ্ট দূর আকাশে উড়িয়ে দিতে। মীরা এক অদ্ভুত অনুভূতিতে চোখ বন্ধ করে ফেলল। মীরা, তুই কি অসুস্থ? রুদ্রের কথা শুনে মীরা চোখ খুলে তাকাল। আমার কাছে কিন্তু খুব সন্দেহ হচ্ছে। তুই কি কারো প্রেমে ট্রেনে করে হাবুডুবু খেতে খেতে ডুবে যাচ্ছিস? তোকে কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না। মীরা রুদ্রের দিকে তাকিয়ে দেখল রুদ্র মুখ চেপে চেপে হাসছে। রুদ্রের এ হাসি মীরার বুকে এসে কঠিনতর ধাক্কা দিল। মীরা মনে মনে বলল, সেই কবেই আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে মরে মরে বেঁচে আছি রুদ্র ভাই, যদি একটিবার আপনি তার খবর রাখতেন। আপনার দেওয়া এই হৃদয়ে জমানো ব্যথা যা আমি তিলে তিলে হজম করে যাচ্ছি। কিন্তু চাইলেই কি সব চাওয়া পাওয়া হয় বলেন? মীরা রুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে শান্তভাবে জবাবে বলল, না রুদ্র ভাই, আমি ভালো আছি, খুব ভালো। আপনি ডক্টর, তাই হয়তো আপনার কাছে সবাইকে অসুস্থ মনে হয়। রুদ্র ভাই রেগে গিয়ে মীরার হাত শক্ত করে চেপে বলল, তোর কি মনে হয় আমি পাগলের ডাক্তার বলে আমাকেও পাগল বলে মনে হচ্ছে তোর? তুই আমাকে ডাক্তারি শেখাতে আসবি না, বুঝলি? রুদ্র ভাই হাতটা এমনভাবে চেপে ধরল, ব্যথায় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কি এমন দোষের কথা বললাল যার কারণে রুদ্র ভাই আমাকে এতটা জোরে হাত চেপে ধরল? রুদ্র ভাইয়ের সাথে কি এমন শত্রুতা যার কারণে উনি আমাকে সহ্যটুকু পর্যন্ত করতে পারেন না? আজ উনি আমার হাতে যত ইচ্ছে ব্যথা দিক, কিছুই বলবো না। হাতের ব্যথাটা হয়তো উনি দেখতে পাবেন, কিন্তু এ হৃদয়ের গহীন ব্যথাটা কোনোদিন দেখতেই পাবেন না। যে ব্যথা দিয়েছ তুমি, ব্যথাকাতুর আজ আমি। হয়নি বলা কথাগুলো কভু। দু চোখ বেয়ে জল পড়েছে তবুও। ছলছল চোখে রুদ্র ভাইয়ের দিকে তাকালাম। রুদ্র ভাই হাতটার দিকে তাকিয়ে ছেড়ে দিয়ে দূরে সরে বারান্দায় চলে গেল। হাতটার দিকে তাকিয়ে দেখলাম হাতটা ভীষণ লাল হয়ে গেছে, রুদ্র ভাইয়ের 5 আঙুলের দাগ একদম লেগে গেছে। দাগটা দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, ব্যথাকাতুর হৃদয় নিয়ে হনহনিয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। নিজেকে আজ বড্ড অগোছালো লাগছে, ইচ্ছে করছে সব কাচের টুকরোর মতো ভেঙে গুড়িয়ে দেই। মীরা খাটের উপর লম্বা করে বালিশটা মুখের উপর দিয়ে চেপে ধরে রেখেছে, কান্নার শব্দ যেন বাহিরে না যায় সেজন্য বালিশটা চেপে ধরে কাঁদছে। বুক ফাটা আর্তনাদে মীরার চোখ আজ যেন থামতেই চাইছে না। রুদ্র ভাই কেন করেন এমন? আপনাকে খুব বেশি ভালোবাসি বলে, আপনাকে চাই বলে। আপনি তো ঠিকই বুঝেন কতটা আঘাত পাই আমি। আপনার দেওয়া আঘাতগুলো খুব করেই হৃদয় আমার দাগ কেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকেই আপনার সাথে খেলতে গেলে আপনি আমাকে সবার সামনে তাড়িয়ে দিয়ে বলতেন, তোর সাথে খেলবো না আমি। আপনার কাছে সবচেয়ে খারাপ কেউ থাকলে সেটা হলাম আমি। শুধু একটিবার আপনি আমায় আপন করে নিয়েছিলেন, যেদিন সবাই বেড়াতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিলাম আমি, তখন আপনি আমায় কেন বাঁচিয়েছিলেন? কেন কেন? এত কষ্ট দিবেন বলে। কাঁদতে কাঁদতে মীরার শরীর একদম ক্লান্ত হয়ে গেল। বড্ড তৃষ্ণা পেয়েছে মীরার, গলাটা একদম শুকিয়ে গেছে। মীরা উঠে বসল, গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে গিলতে লাগল। হঠাৎ মীরার কাছে পানির স্বাদটা কেমন যেন অমৃত মনে হল। মীরা গ্লাসটা সামনে এনে দেখল এ যে রক্ত, একদম তাজা রক্ত। মীরার হাত পা থরথর করে কাঁপছে, কি দেখছে এসব? একদম তাজা রক্ত। রক্ত আসলো কিভাবে আমার রুমে?
কে রেখে গিয়েছে এসব ভাবতে ভাবতে ভয়ে মীরার চোখ লাল বর্ণ ধারণ করতে লাগল, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভয় মীরার কলিজা শুকিয়ে আসছে। কাপা কাপা হাতে গ্লাসটা রেখে ওয়াশরুমে দৌড়ে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে মীরা গ্লাসটা বেসিনে গিয়ে ধুয়ে ফেলল। মীরা চায় না আবারও এই রক্তমাখা গ্লাসের দিকে চোখ পড়ুক। মীরা ব্যালকনির হেলান দেওয়া চেয়ার খানায় আরাম করে বসে গম্ভীর মনে ভাবছে, মীরার জানা মতো রক্তের স্বাদ নুনতে হয়, কিন্তু মীরার কাছে তা অমৃতের মতো লাগল কেন? মীরা ভেবেই যাচ্ছে, ভেবে ভেবে এই অশান্ত মনকে আরও যেন অশান্ত করে ফেলেছে। ব্যথাকাতুর হৃদয় ভয় এসে উকি দিচ্ছে। চোখ বন্ধ অবস্থায় মীরার মনে একটা কথাই বারবার জানান দিচ্ছে, তাহলে কি মীরা মানুষ না? তাহলে কি মীরা না? বলে মীরা চিৎকার করে চোখ খুলল। মীরা আর এক মুহূর্ত এই বদ্ধ রুমে থাকবে না বলে ঠিক করেছে। মীরা খুব দ্রুত নিচে গেল। নিচে গিয়ে সবার সাথে বসে বসে গল্প করল। কাকে জিজ্ঞেস করবে এত কিছু? কে বলবে মীরার এত সব রহস্য? সবার সাথে মীরা গল্প করছে ঠিকই, কিন্তু মন পড়ে আছে ওই সব রহস্যে। ইরা মীরার দিকে তাকিয়ে বলল, কিরে মীরা, তোকে এতটা বিচলিত দেখাচ্ছে কেন? রুদ্র ভাইয়ের সাথে কি আবারও রাগ করেছিস? রুদ্র নামটা শুনে মীরার বুক ধক করে উঠল। মীরা কিছুতেই কিছু বুঝতে পারছে না। রুদ্র ভাই আমাকে এতটা কষ্ট দেয়, তবুও কেন উনার জন্য আমি টান অনুভব করি? আমার বেহায়াপনা মন কি কখনো বুঝবে না? সে যে আমাকে চায় না, আমার ছায়াকে পর্যন্ত তার সহ্য হয় না। মীরা মনকে যতই বুঝাক না কেন, মন যে শুধু তাকে নিয়েই ভাবতে চায়, তার রুদ্র ভাইকে নিয়েই পড়ে থাকতে চায়, তাকে শুধু ভালোবাসতে চায়। মীরা নিজেও জানে সবকিছু যে শুধু আবেগ দিয়ে হয় না, কিছু জিনিস বিবেক দিয়েও ভাবতে হয়। বিবেক বলে দূরে সরে যা, আবেগ বলে ভালোবেসে যা। চাইলেই কি সব ভুলা সম্ভব? হয়তো সম্ভব নয়। মীরা এই ব্যথিত মনেও রুদ্রের ভালোবাসায় নিজেকে জড়িয়ে রেখেছে। ইরা চিৎকার দিয়ে উঠল, কিরে মীরা, কোথায় হারিয়ে গেলি? মীরা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কোথাও না আপু। ইরা আর কিছু না বলে গল্পে মনোযোগ দিল। সবাই একসাথে খেতে বসেছে। মীরার কেন জানি মনে হচ্ছে মীরা আর বেশিদিন সবার সাথে একসাথে বসে খেতে পারবে না। মীরা মা বাবা আর ইরার দিকে এক নজর তাকাল। মীরার চোখগুলো যেন ভিজে আসছে। বুক ফেটে কান্না আসছে, চোখগুলো বারবার জড়িয়ে যাচ্ছে। চাইলেও কান্না আটকে রাখতে পারছে না মীরা। অনেক কষ্টে পায়ে পা চেপে কান্নাটাকে কোনোরকম আটকে অল্প খেয়ে উঠে চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে বেশ কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হেও আল্লাহ, তুমি কি আমায় কোনো কঠিন পরীক্ষা নিচ্ছ, নাকি কোনো শয়তান আমার উপর ভর করেছে? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। আজ বড্ড কষ্ট হচ্ছে মীরার। কষ্টটা কেন হচ্ছে কাউকে মুখ ফুটে বলতে পারছে না। মীরা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। শরীরটা যেমন ক্লান্ত, মনটাও খুব ক্লান্ত, তাই হয়তো আজ চোখে গভীর ঘুম নেমে এসেছে। চাঁদনি রাতের জমকালো আলোতে কেউ একজন মীরার রুমে আস্তে করে প্রবেশ করল। মীরার কাছে এসে বসল। মীরার মাথায় পরম যত্নে আদর মাখা হাত বুলাতে লাগল। চোখে মুখে গভীর নেশা, কাপা কাপা ঠোঁটে মীরার কপালে ভেজা চুমু এঁকে দুচোখ দিয়ে আজ অনেক দিন পর ক্লান্ত চোখে মীরাকে গভীরভাবে দেখছে, উতলা বুকের ঝড় ঝাপটা থামাচ্ছে। প্রিন্সেস, তুমি হয়তো জানো না কে তুমি, কি তোমার আসল পরিচয়। হয়তো সব ভুলে আছো, এটাও ভুলে আছো কতটা ভালোবাসতে আমায়। এ বুকের উষ্ণ আদরের ছোঁয়া না পেলে তুমি যখন অভিমানে গাল ফুলাতে, তখন তোমায় দেখতাম অপরূপ রূপে। হয়তো জানো না কতটা তোমায় অপরূপ দেখাতো সেই তোমার মায়াভরা ঠোঁট, মায়াভরা চোখের চাহনি। আস্তে আস্তে তোমার মধ্যে আমার প্রিন্সেসের আগমন ঘটছে। জানি তোমার সেই চঞ্চলতাটাই আর নেই, থাকবে কি করে? তুমি যে এখনো তোমার প্রিন্সকে কেউ একজনের মধ্যে খুঁজে বেড়াচ্ছ, সেটা আমি খুব করেই জানি। কিন্তু কি করব, এখনো তো সময় আসেনি বলবার। গম্বুশ আমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও রাতে আমি তোমার কাছে আসি, চুপি চুপি তোমার সাথে কথা বলি।
প্রতিনিয়ত আসি আমি, তোমাকে ছাড়া যে এক মুহূর্ত কাটে না আমার। সেই 11 বছরের বালক থাকতে তোমাকে চোখে চোখে রেখেছি আমি, কিন্তু কিচ্ছুটি বুঝতে দেইনি। যেদিন অনুভব করতে পারবে এই অবয়বটাও তোমাকে ভালোবাসে, ওই দিন আমি তোমায় আগের মতো করে ভালোবাসব প্রিন্সেস। অদৃশ্য অবয়বটা চলে যেতে গিয়েও আবার ফিরে আসলো, হন্তদন্ত হয়ে মীরার হাতে গভীর চুমু খেয়ে বলল, যেদিন তুমি 25 বছরে পদার্পণ করবে জানি না শরীরের এই পরিবর্তন কিভাবে মেনে নিবে, অসহ্য যন্ত্রণায় চটপট যখন করবে বিশ্বাস করো তখন আমিও খুব বেশি চটপট করব। একে তো তোমার কষ্ট, আরেক তোমার কাছে আসতে না পারবার কষ্ট। প্রিন্সেস আমি চাই খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের দেশে নিয়ে যেতে, এখানে যে আমারও দম বন্ধ হয়ে আসে, রোদ একদম সহ্য হয় না আমারও, জানি তোমারও ইতিমধ্যে এর প্রকোপ দেখা দিয়েছে। ভার্সিটি থেকে আসবার সময় তোমার পিছু নেই আমি। তুমি কিছুটা আন্দাজ করতে পারলেও খুব বেশি একটা বুঝতে পারো না কে পিছু নেয় তোমার। আমি যে তোমার সেই চঞ্চল উচ্ছৃঙ্খল ভালোবাসার মানুষ, তোমাকে এক মুহূর্ত দেখে না থাকলে বাঁচে না যার প্রাণ। অদৃশ্য অবয়বটা মীরাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে দু ফোঁটা চোখের জল ফেলে বলল, তোমার এ চোখের জল আমার কাছে মুক্তোর চেয়েও দামি, তোমার এলোমেলো ভালোবাসা আমার কাছে বড্ড বেশি দামি। প্রিন্সেস তুমি ছিলে থাকবে চিরকাল। সকাল হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে যাবে। অদৃশ্য অবয়বটা মীরার দিকে বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে মীরার ঘনকালো লম্বা চুলগুলোতে চুমু খেয়ে চলে গেল। মিনিট 5 পর অ্যালার্মের শব্দে মীরা চোখ খুলে তাকাল। ঘড়িতে তাকিয়ে দেখল 5টা বাজে। মীরার মন কেমন যেন এলোমেলো লাগছে, কারো স্পর্শ যেন মীরা অনুভব করতে পারছে। মীরা নিজের হাতটা সামনে এনে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল, মনের ব্রহ্মাণ্ড ভেবে উড়িয়ে দিল। সময় নষ্ট না করে মীরা সব চিন্তা ঝেড়ে দিয়ে ওযু করে নামাজটা আদায় করে নিল। নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইল, হে আল্লাহ তুমি দয়ার শিরোমণি, তুমি আমার জন্য যা করছো নিশ্চয়ই আমি ভালো মনে করে চলছি, বাকিটা তোমার হাতে, আমি জানি তুমি যা করবে নিশ্চয়ই আমার ভালো ভেবেই করবে, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম আমি। মীরা কিচেনে গিয়ে সবার জন্য আজ নাস্তা বানিয়ে নিল। মনটা আজ অনেক ফুরফুরে লাগছে। রাতটা খুব গম্ভীর মুখে কেটে গেলেও সকালটা বেশ ফুরফুরে লাগছে মীরার কাছে। খুব ঠান্ডা মেজাজে মীরা সবার সাথে হাসি হাসি মুখে কথা বলে যাচ্ছে। ইরা মীরাকে বলল, কিরে তোকে ভূত প্রেতাত্মা কিছু আছর করেনি তো? দেখিস কিন্তু আবার। মীরা মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, চিন্তা করিস না আপু, ভূত মশাইকে বলবো একবার বলো না শ্যালিকা, দুলাভাই বলা ছাড়া থাকতে পারি না। ইরা মীরার হাত শক্ত করে ধরে বলল, প্লিজ বোন, আমি এসবের মধ্যে নেই, আমাকে মাফ কর, পারলে তুই তোর বর বানিয়ে নে। মীরা ইরার হাতে নিজের আরেকটা হাত রেখে বলল, ওকে কিন্তু। মীরা ইরার চোখের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলল, আর একবার ভয় পেলে আজ রাতে ওদেরকে তোমার রুমে পাঠাবো আমি। ইরা ঢোক গিলে মীরার দিকে তাকাল। মীরা দুষ্টু হাসি ফুটিয়ে বলল, এখন সোজা টেবিলে বসো, খেয়ে জানাও নাস্তা কেমন বানিয়েছি। ইরা কাপা কাপা চোখে মীরার দিকে তাকিয়ে ঠিক আছে বলে চেয়ার টেনে বসে পড়ল। মীরা কারো সাথে দুষ্টমি না করলেও এই পাগলি বোন তার সাথে সেই ছোটবেলা থেকেই করে আসছে। মীরাও সবার সাথে নাস্তা করে সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে ভার্সিটিতে চলে আসল। এদিকে ইরা ভেবে রেখেছে মীরা ভার্সিটি থেকে ফিরে আসলে মীরাকে বিশাল বড় এক সারপ্রাইজ দেবে। মীরা হয়তো খুশিতে বেহুশ হয়ে যাবে। ইরা ব্ল্যাক একটা শাড়ি হাতে নিল, সোনালি পাড়ের কম্বিনেশনে চমৎকার একটা শাড়ি পরে নিল। ইরাও চমৎকার সুন্দরী, ফর্সা, গায়ের রং একদম ধবধবে সাদা, ম্যাচিং গহনা, গাঢ় কাজল রেখা, চোখে এঁকে গোলাপি লিপস্টিক দিয়ে সাজটা কমপ্লিট করে নিল। আয়নার দিকে একবার তাকিয়ে লাজুক হাসি হাসল। ভার্সিটি থেকে আসবার পথে মীরার মনটা বেশ খারাপ হয়ে গেল, একটা ছেলে মীরাকে খুব খারাপভাবে ইপটিজিং করেছে।
এদিকে রোদ মীরার একদম সহ্য হচ্ছে না, মনে হচ্ছে গায়ের মাংস সব এখনই গলে গলে খসে পড়বে। মীরার পুরো শরীর যেন সেদ্ধ হয়ে যাচ্ছে। মীরা ভাবছে আজ বাসায় গিয়ে বলবে একটা ডক্টর দেখাতে হবে। ইদানিং মীরার কাছে মনে হচ্ছে রোদ একমাত্র শত্রু মীরার। কোনো রকমে পায়ে হেঁটে অনেকটা রাস্তা পার হয়ে একটা রিকশার দেখা পেল। মীরা আর দেরি না করে রিকশায় হুডটা উঠিয়ে বাসায় চলে আসল। বাসায় এসে কলিং বেল চাপলে মীরার আম্মা এসে দরজা খুলে দিল। মীরা কোনো দিক না তাকিয়ে উপরে চলে গেল। রুমে গিয়ে কোনো রকমে ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ঠান্ডা পানির নিচে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকল। তবুও যেন মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে হাড্ডিগুলো থেকে। কোনো রকমে গোসল সেরে নিচে গিয়ে যা দেখল মীরার চোখ কপালে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মীরার। মীরা আজ বাকরুদ্ধ, কষ্টে বুকটা যেন ফেটে যাচ্ছে মীরার। পৃথিবীটা ধূলিসাৎ মনে হচ্ছে মীরার কাছে। মীরা সিঁড়িতে দাঁড়িয়েই সবকিছু পর্যবেক্ষণে ব্যতিব্যস্ত। কি দেখছে মীরা এসব? রুদ্র ভাই কি তাহলে ইরা আপুকে? মীরা চোখ বন্ধ করে স্বপ্ন ভেবে আবার চোখ খুলল। মীরা তাকিয়ে দেখল সেই একই দৃশ্য। ইরা আপু রুদ্র ভাইয়ের দিকে খুব গভীরভাবে তাকিয়ে হাসছে। এই হাসিতে লুকিয়ে আছে হাজারো বছরের জমানো ভালোবাসা। চলবে।